মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিভাবে ইরানের বিরুদ্ধে একটি প্রিএমটিভ স্ট্রাইক চালিয়েছিল তারা ব্যবহার করেছিল একটি ধ্বংসাত্মক কৌশল যার নাম টাইম অন টার্গেট। দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং একটি ডেস্ট্রয়ার বহর নিয়ে তারা নিখুঁত গণনা করেছিল, ফলে ইসরায়েলি জেট এবং মার্কিন ক্রুজ মিসাইল ঠিক একই সেকেন্ডে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল খামেনি এবং শীর্ষ নেতৃত্বকে হত্যা করা, আর যুক্তরাষ্ট্র আঘাত হানে সামরিক লক্ষ্যবস্তু এবং অন্যান্য উচ্চ মূল্যের শিল্প স্থাপনায়। কিন্তু কেন ইরানের আকাশ প্রতিরক্ষা সক্রিয় হতে ব্যর্থ হল? কারণ যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রযুক্তি দিয়ে যুদ্ধ করে। মহাকাশ, সমুদ্র এবং আকাশ থেকে পরিচালিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে তারা ইরানের রাডার সম্পূর্ণ অন্ধ করে দেয়, ঠিক সেই মুহূর্তে যখন ডেস্ট্রয়ারগুলো ক্রুজ মিসাইলের ঝাঁক ছুড়ে অ্যান্টি এয়ার সিস্টেম ধ্বংস করে দেয়। কিন্তু অপেক্ষা করুন, যুদ্ধ এখনও শেষ হয়নি। ইরানের কাছে এখনও হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন রয়েছে, তাই তারা আমেরিকান এবং মধ্যপ্রাচ্যের মিত্র ঘাঁটিগুলোতে হামলা চালায়। আর এখন প্রায় সবাই একটি উন্মুক্ত লক্ষ্যবস্তু। 2026 সালের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি বড় সমন্বিত সামরিক অভিযান চালায়। ইসরায়েলি কর্মকর্তারা তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন রোড দ্য লায়ন, আর যুক্তরাষ্ট্রের অভিযান পরিচিত হয়েছে অপারেশন এপিক ফিউরি নামে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার বার্তা ছিল পরিষ্কার। এটি শুধু শক্তি প্রদর্শন ছিল না, এটি ছিল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার লক্ষ্য নিয়ে পরিচালিত আঘাত। যেমন বলা হয়েছে, এটি কোনো এলোমেলো সামরিক হামলা ছিল না, চূড়ান্ত লক্ষ্য ছিল সর্বোচ্চ নেতার নিজস্ব কম্পাউন্ড। মিসাইলগুলো অত্যন্ত সংবেদনশীল এলাকায় নিশানা করা হয়, বিশেষ করে ইউনিভার্সিটি স্ট্রিট, জামুরি জিলা এবং পাস্তাস্তের স্ট্রিটের আশেপাশে। আপনি যদি তেহরানের বিন্যাস জানেন তাহলে বুঝবেন এর মানে কি। এটি সাধারণ কোনো মহল্লা নয়, এটি ইরান সরকারের মূল স্নায়ুকেন্দ্র। এখানেই আয়াতুল্লাহ আলী খামেনির দৈনন্দিন অফিস অবস্থিত। কিন্তু এখানে একটি বিষয় আছে। আইডিএফ বলেছে তারা তাকে আঘাত করেছে। ইরানের মারিক বাহিনী বলছে হামলার সময় খামেনি তার অফিসে ছিলেন না। কম্পাউন্ড ধ্বংস হয়ে গেলেও লক্ষ্য ব্যক্তি পালিয়ে যান। এখন পুরো অঞ্চল পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করছে। কিন্তু রিপোর্ট বলছে ইসরায়েল দাবি করেছে খামেনির মরদেহ পাওয়া গেছে এবং তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। শুনুন, প্রথম ঢেউ কোনোভাবেই থামেনি। আমরা কথা বলছি একটি নিখুঁতভাবে সমন্বিত এবং ভয়াবহ আক্রমণের কথা। পুরো লক্ষ্য ছিল একসাথে শাসন ব্যবস্থাকে অন্ধ করে দেওয়া। প্রথমে তারা কারাজে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ শিল্প এবং এরোস্পেস কেন্দ্রগুলি ছিন্ন ভিন্ন করে দেয়। তারপর রাজধানী তেহরান কেঁপে ওঠে। তাদের নিরাপত্তার ধারণা সম্পূর্ণ ভেঙে যায়। তারা থামেনি, তারা কমে হামলা চালায়, যা দেশের আদর্শিক হৃদয়ে সরাসরি ধাক্কা দেয়। আপনি যদি এসব অনুসরণ করেন তাহলে জানেন এই এলাকা কতটা শক্তভাবে সুরক্ষিত। পশ্চিমে কেরমানশাহে মিসাইল বৃষ্টি নেমে আসে। অপারেটররা রাডার চালু করার আগেই লঞ্চ সাইটগুলি ধ্বংস করা হয়। এরপর আসে ইস্ফাহান, তাদের পারমাণবিক এবং ড্রোন কর্মসূচির মুকুটরত্ন। শক্ত প্রতিরক্ষা কোনো কাজে আসেনি। রাতের আকাশ আগুনে আলোকিত হয়ে ওঠে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিভাবে এই প্রিএমটিভ হামলা চালালো? প্রথমেই মানচিত্র দেখুন। তারা শুধু স্থলঘাটির উপর নির্ভর করেনি, তারা দুটি বিশাল ভাসমান শহর ইরানের দরজায় নিয়ে আসে। আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ দক্ষিণ ও পূর্ব দিক থেকে চাপ সৃষ্টি করে, আর পূর্ব ভূমধ্যসাগরে ছিল সবচেয়ে বড় নতুন জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইসরায়েলি জেটগুলো পুরো মধ্যপ্রাচ্য অতিক্রম করে ইরানের আকাশসীমায় পৌঁছে। সময় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক যখন আইডিএফ জেটগুলো নির্ধারিত স্থানে পৌঁছায় তখনই মিসাইল ছোড়া হয়। এবং এখানেই আসে পুরো অভিযানের সবচেয়ে ভয়ঙ্কর এবং জটিল অংশ, সমন্বয়। মারিক পরিকল্পনায় ব্যবহৃত হয় টাইম অন টার্গেট কৌশল। সাবমেরিন থেকে মিসাইল ছোড়া হচ্ছে, এসকর্ট জাহাজ থেকে ক্রুজ মিসাইল ছোড়া হচ্ছে এবং স্টেলথ বোমারু বিমান থেকে বিশাল পেলোড ফেলা হচ্ছে। সবগুলো ভিন্ন জায়গা থেকে ভিন্ন সময়ে ছোড়া হয়েছে। কিন্তু এখানেই ছিল মেধা। মার্কিন মারিকযন্ত্র পুরো বিষয়টি গণিতের মাধ্যমে সাজিয়েছিল। ফলে কাজান, কোম, কেরমানশাহ এবং ইস্ফাহানে সব আঘাত ঠিক একই সেকেন্ডে লাগে যখন ইসরায়েলি জেটগুলো তাদের গাইডেড বোমা ফেলে। এটি ছিল পুরো সিস্টেমকে একসাথে ধ্বংস করার পরিকল্পনা। কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যর্থ হলো কেন? উচ্চ পর্যায়ের ইলেকট্রনিক এবং সাইবার অপারেশন ব্যবহার করে রাডারে ভুয়ো তথ্য ঢুকিয়ে দেওয়া হয়।
বাভার সহ রাশিয়ান সরবরাহকৃত সিস্টেম সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। শত শত ম্যালড ডিকয় ছোলা হয়। রাডার অপারেটরদের কাছে এগুলি F-15 বা F-16 স্কোয়াড্রনের মতো মনে হচ্ছিল। এই সুযোগে মার্কিন এবং ইসরায়েলি F-35 এবং সম্ভবত F-22 স্টেলথ ফাইটার অদৃশ্যভাবে আকাশসীমায় ঢুকে পড়ে। শেষ পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা শুধু দমন করা হয়নি, সাময়িকভাবে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছিল। কারণ ইরানের শক্তিশালী পাল্টা আঘাত করার ক্ষমতা আছে। তেহরান অপারেশন ট্রুথফুল প্রমিস 4 শুরু করে। বিশাল মিসাইল এবং ড্রোন হামলা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করা হয়। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এয়ারবেস আঘাতপ্রাপ্ত হয়। বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্যবস্তু হয়। কাতারের আকাশ প্রতিরক্ষা মিসাইল ভূপাতিত করে। কুয়েত পুরো আকাশসীমা বন্ধ করে দেয়। ইসরায়েল জুড়ে সাইরেন বাজতে থাকে। তেল আবিব এবং জেরুজালেমের আকাশে মাঝ আকাশে বিস্ফোরণ দেখা যায়। কিন্তু ইসরায়েল এতদূর কিভাবে উড়ে গেল? সকাল ৯টায় ১ ডজনের বেশি বিমান উড্ডয়ন করে। তাদের সিরিয়া এবং ইরাকের আকাশসীমা এড়িয়ে বা পার হয়ে যেতে হয়। কেন্দ্রীয় ইরানে পৌঁছতে তাদের ৯৩০ থেকে ১২৪০ মাইল উড়তে হয়। মাঝ আকাশে জ্বালানি নেওয়ার পরিকল্পনাও ছিল। হামলা ৩ ধাপে হয়। প্রথম ধাপ আকাশ প্রতিরক্ষা ধ্বংস। দ্বিতীয় ধাপ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস। তৃতীয় ধাপ সামরিক শিল্প ধ্বংস। পারস্য উপসাগরে আর্লি বার্ক শ্রেণীর ডেস্ট্রোজার থেকে টমাহক মিসাইল ছোড়া হয়। এগুলি ভূমির কাছাকাছি উড়ে রাডার এড়িয়ে কমান্ড বাংকার ধ্বংস করে, নিরাপদ করিডোর তৈরি করে। ৩০ মিনিট পর B-2 স্টেলথ বোমারু বিমান গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এরপর F-15E স্ট্রাইক ইগল মোবাইল মিসাইল লঞ্চার ধ্বংস করে। মাঝ আকাশে ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নিয়ে আবার হামলায় ফিরে যায়। ২ ঘণ্টা পর নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যুদ্ধ শুরু করে। প্রতি ৩০ সেকেন্ডে বিমান উড্ডয়ন হয়। F-18 সুপার হর্নেট বেঁচে থাকা রাডার ধ্বংস করে। F-35C গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। E-2 হকাই আকাশে শত শত বিমান নিয়ন্ত্রণ করে। সূর্য ওঠার আগেই প্রথম ধাপ শেষ হয়।